ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে একই সাথে আহ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হলো যে আপনারা ইতিমধ্যে আমাদেরকে বহু সাড়া দিয়েছেন। আমাদের বক্তব্য, আমাদের আলোচনা আপনাদের অনেক পছন্দের। আপনারা অনেকভাবে আমাদেরকে জানিয়েছেন, কেউ ইমেল করেছেন, কেউ কেউ ইউটিউবের কমেন্টসে করেছেন, কেউ ফেসবুকে বলেছেন, কেউ ফোন করে জানিয়েছেন। ধন্যবাদ আপনাদের। আজকে আমরা নতুন একটা প্রসঙ্গ নিয়ে আসতেছি, যদিও ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে তালবাহানা করতেছে। অলরেডি তিনি ইউকেতে যে ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক হলো তারেক রহমানের, তার থেকে সে যথারীতি ইউটার্ন নিয়েছে, যা আমরা আগেই সন্দেহ করেছিলাম। যে এইডর সাহেব, আপনি একটু দেখান, আমাদের নিউজগুলো দেখান। হ্যাঁ, এই যে নির্বা- নির্বাচিত সরকার এলে চুপচাপ সরে যাবে ডক্টর ইউনূস। কবে? আমরা সেটাও একটু জানতে চাই। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন দেশে নির্বাচিত সরকারে তিনি চুপচাপ সরে যাবেন। গত 12 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতে তিনি কথা বলেন। তিনি আরো বলেন যে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক আন্দোলনে 1 বছর পেরিয়ে গেলেও মানুষ এখনো সরকারকে গণশত্রু হিসেবে দেখে। মানে তিনি তার কথা বলতেছেন, শুধু আমরা বলি না। আমরা সবসময় যে বলে আসছি এই কথা সত্য, তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন এদের গণশত্রু মনে করে। ডক্টর ইউনূসের ভাষায় নতুন বাংলাদেশ বিশ্বের আনতে হলে গ্রাম সরকার প্রতিষ্ঠিত দুর্নীতি দূর করা ছাড়া উপায় নেই, যদিও তার সরকার আরো দুর্নীতি বেশি করতেছে। ইউনূস জানান জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পতনের পর তিনি দায়িত্ব নিয়েছেন। এখন তিনি চান একটি রাষ্ট্র গঠন করুক যা মানুষকে সবকিছু, সাধারণ মানুষকে কিছু ফিরিয়ে দিতে, কারণ দীর্ঘদিন মানুষ মনে করে তাদের সরকার বলে কিছুই দেয় না। তো সরকার এরাও তো দিচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট থেকে শুরু করে ব্যবসা লাইসেন্স নিতে গেলে ঘুষ দিতে হয়। সরকারের সদস্যরা টাকা আত্মসাৎ করে প্রতিটি স্তরে তিনি সবসময় কেউ না কেউ ওত পেতে থাকে বিপুল পরিমাণ টাকা হাতে নেওয়ার জন্য। মানুষ মনে করে সরকার হলো তাদের চিরস্থায়ী শত্রু। এই শত্রুর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। এই শত্রু এতই শক্তিশালী যে মানুষ তার কাছে দূরে থাকতে চায়। জি, আপনি তাই, আমরা নিজেই তা। হুম। সরকারি চাকরিতে কোটার মধ্যে আওয়ামী লীগের সুবিধা দেওয়ার শিক্ষার্থীদের ক্ষোভ থেকে আন্দোলন শুরু হলেও এর পেছনে কারণ অন্যতম ছিল জীবনযাত্রার উচ্চ ব্যয়, তরুণদের সুযোগের অভাব। আওয়ামী লীগের প্রধান হাসিনা ধীরে ধীরে একনায়কতন্ত্র হয়ে উঠেছিল। বিরোধীদের দমন করেছিল, মত প্রকাশের সীমিত করেছে। এখন আপনি কি করতেছেন ইউনূস সাহেব? ব্যাংকিং খাতে ভেঙে পড়েছিল, এখন কি ব্যাংকিং খাত আছে নাকি? 6টা ব্যাংক তো জামাতে দখলে। তার দলের লোকজন দুর্নীতির কারণে এলিট শ্রেণীর একাংশ বিশাল অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করায় সাধারণ মানুষ নিজের টাকা তুলতে পারছিল না। মিথ্যা কথা, আপনি এত পারেন, আপনি তুলেন, ধরেন, এদের না করছে কে? 24 সালে সে আন্দোলনের মধ্যে অনেক আশা করেছিল দেশে বিষাক্ত ও দ্বন্দ্বপূর্ণ রাজনীতিতে বড় ধরনের পরিণতি আসবে। সেখানে দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায়। হুম। আমরা অনেক বড় লম্বা নিউজ দেখলাম। আসলে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস এগুলো বলে মানুষকে অনেকটা মূল্য দেখাচ্ছে। অলরেডি সে তারেক রহমানের মতো রাজনীতিক, তিনি হচ্ছেন রাজনীতি বিএনপির দ্বিতীয় প্রধান ব্যক্তি। খালেদা জিয়ার পরে যার স্থান এবং ভারপ্রাপ্ত সভাপতি, তাকেই তিনি মূল্য দেখাই দিয়েছেন। কেউ কেউ বলতেছেন, আমরা একটা লাইভে দেখেছি বিএনপির নেতা মেজর আখতারুজ্জামান স্যারও বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তিনিও বলেছিলেন যে তারেক রহমানের সাথে বৈঠক করলে তারেক রহমানকে সে বেচা দিবে, যে সাত বেচা দিবে। তিনি শুধু বলেন নাই, আরো কোনো ব্যক্তি এই কথাটা বলেছিলেন যে ডক্টর ইউনূস এত চালাক যে তারেক রহমান এবং বিএনপিকে কয়েক বেচা দিবে। আমরা দেখতে পারলাম সে কয়েক বেচা দিয়ে ফেলেছে। অলরেডি তারা বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। এখন তিনি বলতেছেন যে এপ্রিল মাসে জনগণ নির্বাচিত সরকার পাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? সে আগের কথাতেই তিনি থাকলেন। তিনি যে বলেছিলেন এপ্রিল বা জুন, সেই দিকেই তিনি যাচ্ছেন। আসলে তিনি নির্বাচন দিবেন না, আমরা এটা জানি। সেই সাথে তার সহকারী অপশক্তি এনসিপি গ্যাং এবং জামাত তার সাথে থাকবে, আমরা তাও জানি। তারাও বিভিন্ন তাল বাহানা করতেছে, বিভিন্ন বিষয়ে তারা উস্কে দিচ্ছে যাতে দেশে নির্বাচন না হয়। জনাব শেখপুরি, আর একটা বিষয়, জনাব ইউনূস সবসময় অভিযোগ করছিল যে 15 বছর ধরে আজকাল যুবক ভোট দিতে পারে না, সে ভোট দিতে চায়। আবার পক্ষান্তরে ইউনূস যখন যাচ্ছে সেখানে লোক ভাড়া করে রাখছে, এম এ আজিজ যেটা বলছিল যে তার লোকগুলো বলছে আমরা ভোট চাই না, ভোট দিতে চাই না, আমরা আপনাকে 5 বছর দিতে চাই। তাহলে যে কন্ট্রাডিকশন, দুই রকম কথা, যে আবার একবার বলতেছে ভোট দিতে পারছে না, আবার বলতেছে ভোট দিতে চায় না, তারা আমাকে চায়। বদমাইশি আসলে। খলের কোনোদিন ছলের অভাব হয় না। সে আজকে একটা খল, মানে হিপোক্রেট, ভণ্ড। তো সে সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করবে। সে একই মুখে দুইবার কথা বলবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার যে ডাস্টবিন শফিক কেরানি আছে, তাকে যখন কেউ জিজ্ঞাসা করলো যে আপনারা তো রোহিঙ্গা ঠেকাতে ব্যর্থ হয়েছেন, সেটাকে ব্যর্থতা মানে না, সেটাকে পাশ কাটিয়ে যায়।
দেখবেন উল্টাপাল্টা কথা বলে, যা না তা বলে, এটা তাদের স্বভাব। কারণ যখন যে ক্ষমতায় থাকে তারা তাকে তাদের সাংবাদিক প্রশ্ন করছিল যে ইন্ডিয়ান সীমান্ত তোর রাখাইনের সাথে আছে, তাহলে সেদিক দিয়ে না ঢুকে বাংলাদেশে কেন ঢুকলো? সে উত্তর দিল রাখাইনের সাথে নাকি ইন্ডিয়ার কোনো বর্ডার নাই, এ কারণে ঢুকতে পারে নাই। বর্ডার না থাকলেই আমরাকে ঢুকতে সবচেয়ে দিতে বড় হবে। বর্ডারটাই রাখাইনের সাথে, ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, না বাংলাদেশে মাত্র আপনি 21 কিলোমিটার। বর্ডার থাকলে আপনি ঢুকতে দিবেন, তা আপনাকে তো ঢুকতে দেয় না। এই ব্যারিস্টার শফিককে ঢুকতে দিবে, অন্য দেশে বর্ডার থাকলেও কি ঢুকতে দিবে? ভারতকে ঢুকতে দিবে আমাদের? বা বার্মা কি এর আগে আমাদের তো বার্মায় যায় না কেন কেউ? বার্মায় তো কেউ ঢুকতে পারে না। বর্ডার থাকলে কি ঢোকা যায়? আসলে তাদের ব্যর্থতা তারা স্বীকার করে না, তারা হলো হিপোক্রেট। তারা তো আসলে রাজনৈতিক নেতাও না, রাজনৈতিক ব্যক্তিও না। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ধানাই পানাই করে তাদের ক্ষমতাগুলো তারা দীর্ঘায়িত করতে চায়। পুরো দিন গেলেই শত শত কোটি টাকা দুর্নীতি করা যায়, দিন গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা যায়। কেন বললাম শত এবং হাজার কোটি টাকা? একটা ব্যক্তিকে যদি ট্রান্সফার করতে 20 কোটি পাওয়া যায়, তাহলে একদিনে তো শত কোটি হাজার কোটি ইনকাম করা খুব কঠিন বিষয় না। আমাদের জন্য 3,000 ইউরো, 2,000 ইউরো বা $2,000 ইনকাম করাই কঠিন। তাদের তাদের একটা ট্রান্সফার করলেই 20 কোটি টাকা। তো এই মহোৎসব, দুর্নীতির মহোৎসবটাকে কে চাতে চায়? তাই এরা একটা দিন যদি থাকতে পারে কয়েক হাজার কোটি টাকা তাদের পকেটে উঠে, তো এই সুযোগ তো তারা হাতছাড়া করবে না। যদিও তারা আদৌ এপ্রিলেও নির্বাচন করবে কিনা তাতেও আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর আমি সবচেয়ে আশ্চর্য হইলাম, আমরা শুনেছি যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, কিন্তু আমরা দেখলাম হুকুমও লড়ে গেল, হাকিমও লড়ে গেল। কিভাবে? যেমন তারেক রহমান বলেছিলেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তিনি তা থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে মেনে নিলেন। তিনি আরো বলেছিলেন যে আমরা দুইজন উপদেষ্টা, মানে নাবালক উপদেষ্টা এবং রজার খলিল, রজার রহমান ওরফে খলিলুর রহমান অথবা খলিলুর রহমান ওরফে রজার রহমান, তার পদত্যাগ চেয়েছিলেন। আমরা দেখলাম সেই রজার রহমানের সাথে তিনি বৈঠক করলেন। সুতরাং তারেক রহমান বা বিএনপির এই নেতাকে আমরা কি দেখলাম? যে হাকিমও লড়লো, হুকুমও লড়ে গেল। এই সুযোগটাই এখন এই সুযোগটাই এখন নিয়ে নিবে এই ইউনূস সাহেব। কারণ তিনি তো বহুত সিয়ানা। তিনি যে কোনো মূল্যে এই বিষয়টাকে সদবে। তিনি যখন দেখেছেন যে ডিসেম্বর থেকে অন্তত বিএনপিকে সরানো গেছে, অর্থাৎ তার যে চাপ ছিল, সে চাপটা থেকে একটু এখন তো বিএনপি চাইলেই বলতে পারবে না ডিসেম্বর নির্বাচন দেন, কারণ তারা তো মেনে নিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এটাই সে চেয়েছিল অন্তত ডিসেম্বর পর্যন্ত। তাহলে এখন দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4-5 মাসে স্বাধীনভাবে কাজ করতে পারবে। 6-7 মাসে আচ্ছা স্বাধীনভাবে। জনাব শেখ ফরিদ, জি, ইউনূসের এই ধানায় পানায়ের কারণ কি? সে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল থেকে আবার আগস্টে এভাবে যাওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি? এর কারণ কয়েক এর কারণ কয়েকটা। প্রথমত, তিনি এই দেশ লুটে পুটে খেতে পারবেন, তিনি এবং তার সহকারীরা, তার সহযোগীরা এবং তার এনসিপি গ্যাং। এটা একটা কারণ যে লুটে পুটে খাবে। আরেকটা কারণ হচ্ছে যারা তাকে চাকর বাকর হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে, আমি তাদের চাকর বাকরই বলি, কারণ এরা জনপ্রতিনিধি না। এটা যদি আমার অপছন্দের ব্যক্তিও ক্ষমতায় যেত, যদি জনপ্রতিনিধি থাকতো, আমি চাকর বাকর বলতাম না, কারণ জনমতের প্রতি আমার শ্রদ্ধা আছে। ধরেন আমি আপনাকে পছন্দ করি না, কিন্তু জনগণ আপনাকে ভোট দিয়ে ক্ষমতা নিল, আপনি তখন আমার প্রধানমন্ত্রী, আমার দেশ নেত্রী বা আমার দেশ নেতা বা আমার মন্ত্রী, কোনো সন্দেহ নাই আমিও তেমন তখন আপনার 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 দেশের নাগরিক। কিন্তু এরা তো ভিন দেশের লোক, সুতরাং এদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে পারে না, তাই আমি তাদের চাকর বাকর বলি। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এটা কেন বলেন। আমার এখন আশা করি আপনারা চাকর বাকর বলার কারণ আপনারা বুঝতে পারছেন। কারণ এরা আসলেই চাকর বাকর। ওই যে তাদের প্রভু রাষ্ট্র তাদের পাঠিয়েছে, সেটা একটা দেশ হইতে পারে, দুইটা দেশ হইতে পারে, তিনটা দেশ হইতে পারে, চারটা দেশ হইতে পারে। যদিও কেউ কেউ একটা মাত্র দেশের নাম নিতেছেন, আমি বিশ্বাস করি না যে ইউনূসকে একটা দেশে এখানে ক্ষমতায় বসিয়েছে। আমি মনে করি বেশ কয়েকটা দেশ বা বেশ কয়েকটি দেশে গোয়েন্দা সংস্থা ইউনূসকে এখানে বসিয়েছে, যাতে তাদের লিখে দেওয়া, তাদের এজেন্ডা দেওয়া, তাদের এজেন্ডাগুলো যাতে এই দেশে বাস্তবায়ন করতে পারে, তাদের দেওয়া কথাগুলো কথা মতো এখানে সবকিছু করতে পারে, সেগুলো করার জন্য সে সময় নেবে। কারণ কোনো জনপ্রতিনিধি বা কোনো রাজনৈতিক শক্তি বা কোনো রাজনৈতিক দল ভোটে নির্বাচিত হলেও আপনাকে কোনোদিনই করিডোর দিতে পারবে না, কখনোই বন্দর দিতে পারবে না। সুতরাং আরেকটা বিষয়, আপনার কাছ থেকে জানি, সেটা হলো ইউনূস গার্ডিয়ানকে অভিযোগ করছে এখানে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মানুষ উৎপেতে থাকে দুর্নীতি করার জন্য। এখন পক্ষান্তর বাস্তবে আমরা দেখছি সেই নিজের দুর্নীতি করছে এবং তার গ্যাং দুর্নীতি করছে, প্রতিটা প্রমাণ পত্রিকায় চলে আসতেছে। এ ব্যাপারে কি বলবেন? ডক্টর ইউনূস একটা চরম অসভ্য মানুষ, ইতর মানুষ, একটা অরাজনৈতিক মানুষ, একটা আনসোশ্যাল মানুষ। সে প্রথমে এই দেশের জনমতকে অশ্রদ্ধা করে, জনমতকে চপেটাঘাত করে এই দেশের রাজনৈতিক নেতাদের চপেটাঘাত করেছেন, যখন তিনি বলেছেন যে যে এই দেশের মানুষ টাকা দিয়ে ভোট দেয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি নাকি আপনার ভাষায় তিনি বললেন যে এই দেশের মানুষ উৎপেতে থাকে দুর্নীতি করার জন্য। ডক্টর ইউনূস কি করেছে? সে তো নিজেই দুর্নীতি করেছে। সে নিজে তার লেখায় লিখেছে যে ছোটবেলায় সে ঠিকানা বদলে নিজে আরেকজনের পত্রিকা নিজে নিজে বা কি করে এই ধরনের বদমাইশি তিনি নিজে লিখেছেন যে এই কথাটা তার তার নিজের
প্রতারণা তিনি নিজে ছোটবেলায় লিখেছেন। পাশাপাশি তিনি নিজের নামে ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মকুব করলেন, এটা দুর্নীতি না? পাশাপাশি তিনি ৪,০০০ কোটি টাকা গ্রামীণ ব্যাংকে নিয়েছেন, এটা বদমাইশি না? তিনি একটা আদম ব্যাপারে লাইসেন্স করেন, ছি! থুতু, নিজের গায়েই থুতু দিতে ইচ্ছে করতেছে যে আমার দেশের প্রধান সে একটা আদম ব্যাপারে লাইসেন্স করে, আর তিনি বলতেছেন বাংলাদেশের মানুষ দুর্নীতি করে, তা তো লজ্জা থাকা উচিত ন্যূনতম। সে তো ১ নম্বর দুর্নীতিবাজ। সে দুর্নীতি করে নাই, সে ১২,৫০০-১৩০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল এর আগেও। সে জরিমানা দিয়েছিল গ্রামীণ ফোন। সে করে নাই, সে মামলা বিদেশে হারে নাই, বিদেশের মামলাতে, বাংলাদেশ নয় বিদেশের মামলাতে একবার জরিমানা দিয়েছে সে। তা সে আবার বলে বাংলাদেশের মানুষ গ্রামেগঞ্জে দুর্নীতি করতে চায়। আরে গ্রামেগঞ্জের মানুষকে রক্ত চুষেই তো সে হাজার হাজার কোটি টাকা নিয়েছে। আবার সে গ্রামেগঞ্জের মানুষ দুর্নীতি করলে তার গ্রামীণ ব্যাংক টিকে কিভাবে? গ্রামেগঞ্জের মানুষ দুর্নীতি করলে তার গ্রামীণ ব্যাংকে টাকা যায় কিভাবে? তার কিস্তি আসে কোত্থেকে? বদমাইশি করার জায়গায় বানায় এরকম একটা লোক এত বড় বড় অপরাধ করার পরেও তিনি এটা টোটালি বাংলাদেশের জনগণ, সংবিধানকে শুধু বেইজ্জতি করেন নাই, তিনি বাংলাদেশের জনগণের সাথে তিনি মানে তার চরম একটা ধৃষ্টতা দেখিয়েছেন। তার তো শাস্তি আছে, তাকে তো আমি যে একদিন বলেছিলাম তাকে জুতা মারা দরকার, জুতা মারলেও তো হবে না। যে বলে যে গ্রামে গঞ্জে মানুষ দুর্নীতি করার জন্য বসে থাকে, তার মতো নাকি সবাই? জি ধন্যবাদ জনাব শেখ ফরিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান উপস্থাপন করার জন্য। এখন দেখা যাক তারেক জিয়ার কি প্রতিক্রিয়া আসে, বিএনপি থেকে কি প্রতিক্রিয়া আসে, আমরা সে অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।